ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হুসাইন সামি। শুরুটা করছি ক্রিকেট দিয়ে। সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তান সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইনজুরির জন্য স্কোয়াডে নেই তাসকিন আহমেদ, দীর্ঘমেয়াদে দায়িত্ব পেয়েছেন লিটন কুমার দাস। এই দুই সিরিজে ভাইস ক্যাপ্টেন থাকবেন শেখ মেহেদী হাসান। সবশেষ কয়েক মাস ধরেই আলোচনা কে হচ্ছেন বাংলাদেশের নতুন টি-20 অধিনায়ক। যিনি হবেন তিনি কতদিনের জন্য দায়িত্ব নেবেন, দীর্ঘমেয়াদে দায়িত্ব পাবেন নাকি এক সিরিজেই শেষ অধিনায়কত্ব। সব প্রশ্নের জট খুলেছে। আগামী টি-20 বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক লিটন দাস। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করা লিটন অফিসিয়ালি অধিনায়কত্ব শুরু করছেন ইউএই সিরিজ থেকে। এই 2 ম্যাচ আর পাকিস্তানের বিপক্ষে 5 ম্যাচে সহ অধিনায়ক শেখ মেহেদী হাসান। 2026-এর যে টি-20 বিশ্বকাপ মার্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই বিশ্বকাপকে সামনে রেখেই সেই পর্যন্ত লিটন কুমার দাসকে আমাদের জাতীয় দলের টি-20 দলের অধিনায়ক হিসাবে মনোনীত করা হয়েছে। পাশাপাশি আমরা যে সিরিজটা খেলতে যাচ্ছি, যেখানে ইউএই এবং পাকিস্তানে 7টা টি-20 ম্যাচ আছে, এই পার্টিকুলার এই সময়টুকুর জন্য শেখ মেহেদী তাকে ভাইস ক্যাপ্টেন হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। ইউএই ও পাকিস্তান সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। ইনজুরির জন্য স্কোয়াডে নাই তাসকিন আহমেদ, ফিরেছেন শরীফুল ইসলাম। বিপিএলে পারফর্ম করেও জায়গা পাননি নাইম শেখ আর মেহেদী হাসান মিরাজ। স্ট্যান্ডার্ড যে প্রসিডিউরটা, যে যখন আমরা অবহিত হতে পারি যে কে দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন, তার সঙ্গে ইউজুয়ালি আমরা কথা বলি বরাবরই, এটাই প্র্যাকটিস, এবং হেড কোচের সঙ্গে আলোচনা হয়। তো এই পরিপ্রেক্ষিতে আমি বলবো এবার একটু ব্যত্যয় ঘটেছে, বিকজ এই সিদ্ধান্তটা শেষ করার পর খুব বেশি হাতে আমাদের সময় ছিল না। তো কাজেই এই পরিকল্পনার পিছিয়ে নির্বাচক এবং কোচিং হেড কোচ তাদের একটা সংমিশ্রণ ছিল। আগামী 17 মে ইউএইর বিরুদ্ধে শারজায় বাংলাদেশের প্রথম টি-20। পরের ম্যাচ 19 তারিখ পাকিস্তানে। 5 টি-20-র প্রথমটা শুরু হবে 25 মে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। দীর্ঘদিন পর প্রেস কনফারেন্স করে দল ঘোষণা করেছেন নির্বাচকরা। গেল কয়েক মাস কোন দলে কে সুযোগ পাচ্ছেন, কেন সুযোগ পাচ্ছেন, সেসব প্রশ্নের উত্তর পাওয়া ছিল একেবারে দুষ্কর। মেইলে দল ঘোষণা করায় জবাবদিহিতার জন্য পাওয়া যায়নি কাউকে। এমনকি ঘরোয়া লিগ দেখতে মাঠে আসেন না চিফ সিলেক্টর, এই নিয়েও প্রশ্ন ওঠে। যদিও কাজী আশরাফ হোসেন লিপুর দাবি যে এই পুরো ব্যাপারটা একটা প্রশ্নের অবশ্যই অবতারণা ঘটে। তবে এমন প্রশ্নের জবাবে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জানিয়েছেন দল নিয়ে সবার পরিষ্কার ধারণা থাকা উচিত। লিটন কুমার দাস ক্যাপ্টেন। পাকিস্তান ও আরব আমিরাতের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা করছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। যদিও তিনি দায়িত্ব পাওয়ার পর এমন চিত্র দেখা মিলেছে কালে ভদ্রে। এ দল এইচপি, ইমার্জিং কিংবা জাতীয় দল, বেশিরভাগ ক্ষেত্রেই মেইল করে জানিয়ে দেওয়া হয় স্কোয়াড, যেখানে থাকে না ব্যাখ্যা, না মুখোমুখি হতে হয় গণমাধ্যমের প্রশ্নের। এদিকে বিতর্কিত কিংবা সমালোচনার ঝড় বয়ে গেলেও মিনহাজুল আবেদিন নান্নুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল বরাবরই সম্মুখীন হয়েছে প্রশ্নের, ছিল জবাবদিহিতাও। কিন্তু এখন তা কতটুকুই বা আছে? প্লেয়ারদের কাছে থেকে দেখা, কোন সিচুয়েশনে কেমন খেলছে এটা দেখার জন্য মাঠ থেকে দেখতে হয়। মাঠে খুব কাছাকাছি খেলোয়াড়ের পাশে না গেলে এটার ভেরি ডিফিকাল্ট আজ করা হয়। প্লেয়ারের অ্যাটিটিউডটা কী, অ্যাপ্রোচটা কী, তো এটা জানার জন্য সিলেক্টরকে সামনাসামনি যেতেই হয়। এটা আমার পার্সোনাল থিওরি, যেটা আমি ফলো করতাম। এদিকে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানও মনে করেন দল নিয়ে সবার পরিষ্কার ধারণা থাকা উচিত। এটা হয়তো রিসেন্ট ট্রেন্ড, এই সম্পর্কে পরিষ্কার ধারণা সবার থাকা উচিত। মিলেই আমি আলোচনা করে দেখতে পারি। তারা যদি মনে করে যে তারা আলোচনা করতে চায় প্রেসের সাথে, তারা আলোচনা করতেই পারে। শুধু দল নির্বাচনই নয়, মাঠের ক্রিকেটে কতটুকু নজর দিচ্ছেন প্রধান নির্বাচক, সেই নিয়েও আছে প্রশ্ন। ডিপিএল-এর এত বড় টুর্নামেন্টে বিকেএসপিতে কোনো ম্যাচেই যে দেখা মেলেনি গাজী আশরাফ হোসেন লিপুর। আগের কমিটির যে চর্চা ছিল তা এখন কেন নেই?
তো সবার কিন্তু জানার একটা আগ্রহ থাকে এই খেলোয়াড়কে কেন নিলাম এবং এই খেলোয়াড়কে কেন বাদ দেওয়া হলো, এটা কিন্তু বিশ্লেষণটা অবশ্যই দেওয়া উচিত। এবং এটা যেটা বললাম যে এখনকার সিলেকশন প্যানেল কীভাবে কী চিন্তা করে, এটা ওদের ব্যাপার। আমাদের সময় আমরা পুরোপুরি, আমি মনে করি যে আমরা মাঠে খুব কাছের থেকে খেলোয়াড়দেরকে দেখতাম এবং যা কিছু ব্রিফ করার আছে করে দিতাম। লাইভ স্ট্রিমিংয়ে আমরা ঘরে বসে অনেক বড় স্ক্রিনেও কিংবা আমাদের অন্য কাজ করার মাঝে মাঝে আমাদের অফিসে বসেও আমরা কিন্তু আমাদের নির্দিষ্ট খেলার উপরে চোখ রাখতে পারছিলাম। বিকেএসপি আমাদের জন্য আসলে একটু দূরে হয়ে যায় 3 ঘন্টা যাওয়া আসা এবং এগুলো মনিটর করার জন্য, তো সেই আলোকে আমরা হয়তো যেতে পারিনি। 3 সদস্যের নির্বাচক প্যানেলে হান্নান সরকারের পদত্যাগের পর এখন আছেন 2 জন। ক্রিকেটারদের পারফরমেন্সে নজর রাখতে যে প্রধান নির্বাচকের এমন যুক্তি কতটুকু গ্রহণযোগ্য তা নিয়েও আছে প্রশ্ন। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। দল ঘোষণার পর নানাবিধ প্রশ্নের মুখোমুখি বিসিবি পরিচালক এবং নির্বাচকরা। কেন অফ ফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত দলে আছেন, কেন লিটন দাস ক্যাপ্টেন, আর কেন শেখ মেহেদী হাসান ভাইস ক্যাপ্টেন? তাসকিন আহমেদ কি ছিলেন ক্যাপ্টেন্সির বিবেচনায়? গণমাধ্যম কর্মীরা বর্তমান নির্বাচকদের খুব একটা পান না, ফলে ইউএই আর পাকিস্তান সিরিজের দল ঘোষণার প্রেস কনফারেন্সে সাংবাদিকরা যেন প্রশ্নের ঝাঁপি খুলে বসলেন। প্রায় মিনিট 40-এর প্রেস কনফারেন্স, অনেক প্রশ্ন। শুরুটা নিশ্চিতভাবেই 24 ইনিংস টি-20 50 না পাওয়া লিটন কিভাবে অধিনায়ক, সেটাও লম্বা সময়ের জন্য, টি-20 বিশ্বকাপ পর্যন্ত। ওর বিষয় নিয়ে আলোচনা হয়েছে, পারফরমেন্স নিয়ে আলোচনা হয়েছে, হয়নি যে তা নয়, বাট আমাদের মনে হয়েছে যে ওর মধ্যে যে এই সম্ভাবনাটা আছে, ও যদি নিজের খেলাটাকে ঠিকমতো গুছিয়ে নিতে পারে তাহলে হি ক্যান বি অ্যান অ্যাসেট ফর দ্য টিম। এই 2 সিরিজের জন্য আবার লিটনের ডেপুটি শেখ মেহেদী হাসান, যিনি কিনা কখনোই স্বীকৃত ক্রিকেটে অধিনায়কত্ব করেননি, প্রশ্ন উঠছে সেখানেও। শেখ মেহেদী কিন্তু টি-20 ফর্মেটে কিন্তু কাইন্ড অফ অ্যান অটোমেটিক চয়েস, রেগুলার প্লেয়ার কিন্তু, এবং ওর যে অভিজ্ঞতা আছে, ওর যে ট্যাকটিক্যাল নলেজ আছে, সেটা আমরা প্রায়শই দেখতে পাই। ইনজুরির জন্য স্কোয়াডে নাই তাসকিন আহমেদ, যে তাসকিনের নাম আবার শোনা গিয়েছিল অধিনায়কের লিস্টে। আসলেই কি তাসকিন অধিনায়কত্বের বিবেচনায় ছিলেন? বলবো যে না, তার বড় একটা কারণ হচ্ছে যে তাসকিনের ফিজিক্যাল কন্ডিশন যা, সেখানে আমার মনে হয় তাকে অন এ রেগুলার বেসিস খেলানোর সুযোগ আমাদের খুব বেশি নেই। সবশেষ বিপিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন নাইম শেখ। একই গল্প এনসিএল টি-20তেও। ডিপিএলেও 600-র বেশি রান করেছেন 120 স্ট্রাইক রেটে। পারফর্ম করেও কেন ব্রাত্য নাইম? নিউজিল্যান্ডের এই দলটা কিন্তু নেহাত কম শক্তিশালী দল না। এখানে যদি তাকে একটা বড় অপরচুনিটি আমরা হোয়াইট বলে দেই, যেটা 300 বলের খেলা, 50 ওভার, সেখানে একটা খেলোয়াড় মানে তার মেধার পূর্ণ বিকাশ ঘটাতে পারে। ফর্মে থাকা নাইম সুযোগ পাননি, ঠিকই পেয়েছেন বিপিএলে নিজ দলেই সুযোগ না পাওয়া নাজমুল হোসেন শান্ত। আমাদের এক্স ক্যাপ্টেন ছিলেন। আপনি দেখেন টিমটার দিকে তাকিয়ে, ইউ নিড সাম এক্সপিরিয়েন্স অ্যাজ ওয়েল। সিনিয়রিটি যদি মুখ্য হয়, তবে বিপিএল এর ম্যান অফ দ্য টুর্নামেন্ট মিরাজ কেন বাইরে? আমাদের হাতে যদি অপরচুনিটি থাকতো যে নাহিদ রানা অন টাইম আমাদের সঙ্গে আছে, তাহলে কিন্তু হয়তো আমরা 5টা সিমারের জায়গায় 4টা সিমার নিয়েও অ্যাকোমোডেট করতে পারতাম, ওইদিকে একটা ব্যাটসম্যান বাড়াতে পারতাম। সাকিবের অভাব পূরণ করতে পারবেন এমন অলরাউন্ডারের খোঁজে নির্বাচকরা। টি-20-র মতো টেস্ট ওয়ানডেতেও দীর্ঘমেয়াদী অধিনায়ক বানাবে বিসিবি। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে বাংলাদেশ জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন কাজ করবে, এমন প্রত্যাশা জাতীয় ক্রীড়া পরিষদের। এক্ষেত্রে নতুন এই সংগঠনের সাথে মতপার্থক্যের কোনো সুযোগ দেখছেন না সার্চ কমিটির আহ্বায়ক জোবায়দুর রহমান রানা। পিছিয়ে পড়া ক্রীড়াঙ্গনকে পুনরুজ্জীবিত করতে এই কমিটি দক্ষ ভূমিকা পালন করবে বলে মত সাবেক ফুটবলার রুম্মন বিন ওয়ালি সাব্বিরের। ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়, বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে এই কথাটি যেন মিলে যায় পরিপূর্ণভাবে। অতীতে বিভিন্ন সংগঠনের বেপরোয়া আচরণে জিম্মি হয়েছিল ক্রীড়াঙ্গন। বিগত 2 যুগে আশিকুর রহমান মিকুদের প্রভাব মুক্ত হয়ে নতুন আশার আলো নিয়ে হাজির হয়েছে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন।
দলীয় প্রভাব মুক্ত হয়ে দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গঠিত হয়েছে এই সংগঠন। যদিও খেলাধুলায় গতিশীলতা আনার জন্য সার্চ কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ, তবে কাজের ক্ষেত্রে এ নিয়ে মতপার্থক্যের সুযোগ দেখছেন না সার্চ কমিটির আহ্বায়ক জোবাইদুর রহমান রানা। বরং ক্রীড়ামনা দক্ষ সংগঠকদের নিয়ে কমিটি গঠিত হয়েছে বলে জানান তিনি। আমাদের যে একটু কাজ আছে আমরা সেই কাজটা করব। আর ওনারা তো এরকম একটা সংগঠন করেছেন, এখানে তো অনেক ভালো ভালো লোকজন আছেন। ওনারা যদি ক্রীড়ার উন্নয়নের কোনো সুযোগ পায় আমার তো মনে হয় ভালোই করবে। এখন মাঝে মাঝে পলিসিগতভাবে হয়তো কিছু কিছু ভুল হয়ে যায়, সেটা তো আমরা সবাই যখন অনুধাবন করতে পারবো তখন তো এটা ভালোর দিকেই যাবে। বিগত সময়ে সংগঠকদের বিচক্ষণতার অভাবে পিছিয়ে পড়া দেশের ক্রীড়াক্ষেত্র পুনরুজ্জীবিত করার তাগিদ সাবেক ফুটবলার ও সংগঠক রুম্মন বিন ওয়ালি সাব্বিরের। সেক্ষেত্রে বাংলাদেশ ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ তার। 600 ইভেন্টে যারা বুঝে এবং কর্মকর্তা এবং ভালো প্লেয়ার যারা নলেজেবল, যারা স্পোর্টসকে এগিয়ে নেওয়ার জন্য যে কাজটা তারা করতে পারবে, হ্যাঁ, তাদেরকে প্রোভাইড করার মূল কারণ হলো আমাদের এই কমিটি করা। সার্বিকভাবে ভালো করার জন্য, উদ্বুদ্ধ করার জন্য, প্লেয়ারদেরকে আকর্ষিত করার জন্য এটা আমরা চেষ্টা করতেছি যে এই সংগঠনটাকে রিচ করার জন্য। পাশাপাশি দেশের দক্ষ ও পরীক্ষিত সংগঠকদের কাজে লাগানোর তাগিদ সাবেক তারকা এই ফুটবলারের। পুশ ব্যাক করে আমাদের ফেডারেশনগুলিকে দলীয় মুক্তভাবে এবং নিরপেক্ষ ভালো সংগঠক খেলোয়াড়দেরকে নিয়ে প্রতিটা ফেডারেশনকে সাজাতে চাই। এটাই আমাদের মূল লক্ষ্য এবং এটাই আমাদের আশা এবং চিন্তা ভাবনা। ইনশাআল্লাহ আমরা এটা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। ক্রীড়াক্ষেত্রের গতিশীলতা সহজেই যে আনা সম্ভব নয় তা অবশ্য মানছেন সাব্বির। তবে সকলের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে পারলে অচিরেই ফলাফল ধরা দেবে বলে বিশ্বাস তার। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। একটা ফিফা বিশ্বকাপের জন্য যেখানে বিনিয়োগ হয় $200 বিলিয়ন, সেই পৃথিবীতে দুবেলা দুমুঠো খেতে পায় না 700 মিলিয়ন মানুষ। সবশেষ কাতার বিশ্বকাপে বানানো অত্যাধুনিক সব স্টেডিয়ামের ভবিষ্যৎই বা কী হয়েছে? দু একটি স্টেডিয়াম ছাড়া বাকিটা গেছে অপচয়ের খাতায়। তাই তো প্রশ্ন উঠছে, ভবিষ্যতে ফিফা বিশ্বকাপের মতো বড় ইভেন্ট আয়োজনের ক্ষেত্রে নতুন ভাবনার সূচনা হবে কি? ফিফা ফুটবল বিশ্বকাপ বিশ্বব্যাপী প্রায় 5 বিলিয়ন দর্শককে এক সুতোয় বেঁধে ফেলা এক ইভেন্ট। লাখ লাখ ভক্ত সমর্থক পাড়ি জমায় স্বাগতিক দেশটিতে। এক বিশ্বকাপকে ঘিরে বিনিয়োগ হয় বিলিয়ন বিলিয়ন ডলার। বড় অঙ্কটা যায় বিশাল আকৃতির দৃষ্টিনন্দন বেশ কিছু স্টেডিয়াম তৈরিতে। তবে ঝাঁ চকচকে সেই সব স্টেডিয়ামের ভবিষ্যৎ আসলে কি? প্রতি 4 বছরে যেখানে বিলিয়ন ডলার অপচয় হয় শুধু এই এক ইভেন্টে, পরিসংখ্যান বলছে সেই একই পৃথিবীতে প্রায় 700 মিলিয়ন মানুষ বাস করে দারিদ্র সীমার নিচে, যারা সার্ভাইভ করে দিনে মাত্র $2। সবশেষ 2022 কাতার বিশ্বকাপ দিয়ে শুরু করা যাক। বিশ্বকাপ আয়োজনের জন্য ভিন্ন এক জগৎ তৈরি করেছিল কাতার, যেখানে ট্রান্সপোর্টেশন থেকে শুরু করে ভিন্ন ধর্মী সব অত্যাধুনিক স্টেডিয়াম তৈরি করে বাড়তি নজর কেড়েছিল মধ্যপ্রাচ্যের দেশটি। প্রায় $200 বিলিয়ন বিনিয়োগ করে রেকর্ড গড়েছিল তারা, অর্থের সাথে যেখানে নীরবে ঝরেছিল শ্রমিকের লাশও। এর মাত্র 4 বছর আগে $16 বিলিয়ন বিশ্বকাপ আয়োজন করেছিল রাশিয়া। তার আগে দক্ষিণ আফ্রিকা আসর আয়োজন করেছিল মাত্র $3.8 বিলিয়ন। 2014 ব্রাজিল বিশ্বকাপে অবশ্য খরচ হয়েছিল $20 বিলিয়ন, মাসখানেকের এক ইভেন্টের জন্য, যেটাকেও ধরা হয় বিলাসিতা। তবে সবকিছুকে ছাড়িয়ে গেছে সবশেষ কাতারের বিনিয়োগ। পুনরায় ব্যবহারের পরিকল্পনা নিয়ে যে খরচ তারা দুহাতে করেছিল, সেটার কি আদৌ সুফল পেয়েছে কাতার? 2018 সালে রাশিয়া 9টি নতুন স্টেডিয়াম তৈরি করেছিল বিশ্বকাপের জন্য। 3টি করা হয়েছিল সংস্কার। বিশ্বকাপের পর স্টেডিয়ামগুলো লোকাল ফুটবলের উন্নতিতে ছেড়ে দেয় তারা। তবে রাশিয়ার স্থানীয় ফুটবল লিগে বিশালাকার গ্যালারিগুলো থেকে যায় অপূর্ণ। কাজান এরেনার মতো 2-1টি স্টেডিয়াম রূপান্তর করা হয়েছে ভিন্ন বিনোদনের স্থান হিসেবে। বাকিগুলোর কাঠামো মাটিতে মিশে যাওয়ার অপেক্ষায়। দক্ষিণ আফ্রিকাও কম খরচে বানানো স্টেডিয়ামগুলো কাজে লাগিয়েছে মিউজিক্যাল পার্ক কিংবা বানজি জাম্পিংয়ের মতো অ্যাক্টিভিটিতে। যদিও কেপটাউনের মতো অব্যবহৃত স্টেডিয়াম নিয়ে ভুগছে তারা। তবে অপচয়ের সব মাত্রাকে ছাড়িয়ে গেছে কাতার। কাতারের মোট জনসংখ্যার চেয়ে বেশি ধারণ ক্ষমতার স্টেডিয়ামগুলোর কয়েকটি রূপান্তরিত কাঠামো দিয়ে ভিন্নধর্মী কমপ্লেক্স তৈরির কাজ চলছে। কিন্তু 3টি স্টেডিয়াম রাখা হয়েছে ফুটবলের জন্যই। 45,000 থেকে আসন সংখ্যা কমানো হয়েছে 20,000-এ। বাকি স্টেডিয়ামগুলোর সিট কিংবা অন্যান্য কাঠামো ডোনেট করা হয়েছে উন্নয়নশীল দেশগুলোতে। শুধুমাত্র কন্টেইনার দিয়ে তৈরি ভ্রাম্যমান 974 স্টেডিয়ামটি ছাড়া এক বিশাল অর্থের অপচয়ের উদাহরণ হয়েছে কাতার। শুধু কি
অর্থ অপচয়, নানা অনিয়ম দুর্নীতির পাশাপাশি দ্য গার্ডিয়ানের মতে প্রায় ৬,০০০ কর্মীর লাশের উপর তৈরি হয়েছিল কাতার বিশ্বকাপের স্টেডিয়ামগুলো। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। স্পোর্টস লাইভে একটা স্ট্র্যাটেজিক টাইম আউটের সময় হয়েছে, আমাদের সঙ্গেই থাকুন। কার্লো আনচেলত্তির জন্য অপেক্ষা করার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সিবিএফ। এদিকে 25শে মের আগে নিজেদের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে নারাজ রিয়াল বস। তবে আনচেলত্তির প্রশংসা করলেও আপাতত স্থানীয় কোচের সমাধান দেখছেন ব্রাজিলিয়ান লেজেন্ড কাফু। পাশাপাশি দেশি কোচ নিয়েই 5 বার বিশ্বকাপ জয়ের কথাও মনে করিয়ে দিয়েছেন সাবেক ক্যাপ্টেন। শেষই হচ্ছে না ব্রাজিলের কোচ নাটক। কাতার বিশ্বকাপের ভরাডুবির পর থেকেই ইউরোপিয়ান কোচের সন্ধানে নেমেছে ব্রাজিল। রোনালদো নাজারিও ও অনেকে বিদেশি কোচের পক্ষে থাকলেও রিভালদোর মতো অনেকেই আবার বিপক্ষেও ছিলেন। বিশেষ করে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তির দিকে বিশেষ নজর ছিল সেলেসাওদের। আনচেলত্তির কোচ হওয়ার কথা থাকলেও পরে সেটি হয়ে ওঠেনি, কিন্তু এখন আবার দৃশ্যপটে রিয়াল বস। ইতালিয়ান কোচের জন্য অপেক্ষা করার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সিবিএফ। লা লিগার শিরোপার দৌড়ে রিয়াল মাদ্রিদের ভাগ্য নির্ধারিত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চায় তারা। তবে কোচ আনচেলত্তির প্রশংসা করলেও আপাতত স্থানীয় কোচেই সমাধান দেখছেন ব্রাজিলিয়ান সাবেক কিংবদন্তি রাইট ব্যাক কাফু। যদি আনচেলত্তিকে নির্বাচন করা হয় তবে আমরা তাকে স্বাগত জানাবো, কিন্তু আমরা একমাত্র দল হিসেবে 5 বার বিশ্বকাপ জিতেছি বিদেশি কোচ ছাড়াই। আমাদের সবসময় দেশি কোচই ছিল, এটাই ব্যাপারটা এমন না যে একজন বিদেশি কোচের জাতীয় দলে আসা উচিত, কিন্তু আমি এই বিশ্বকাপের জন্য ব্রাজিলিয়ান কোচের ওপরেই বাজি ধরবো। সময়ের সাথে সাথে বাড়ছে রিয়াল মাদ্রিদ থেকে আনচেলত্তির সম্ভাব্য বিদায়ের। একই সঙ্গে তার ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার সম্ভাবনাও যেন বাড়ছে। তবে এসব নিয়ে একেবারেই নিশ্চুপ অভিজ্ঞ এই কোচ। লা লিগা শেষের আগে নিজের ভবিষ্যৎ নিয়ে কোনো কিছু বলতে নারাজ এই ইতালিয়ান মাস্টার মাইন্ড। আমি পরিষ্কার করতে পারি, এই ক্লাব, খেলোয়াড় এবং সমর্থকদের আমি খুব ভালোবাসি। তাদের প্রতি আমার যথেষ্ট সম্মানও আছে। আমি আমার ভবিষ্যৎ নিয়ে চলতি মাসের 25 তারিখের পর কথা বলবো, তার আগে নয়। লা লিগায় রিয়াল নিজেদের শেষ ম্যাচ খেলবে 25 মে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস। ভবিষ্যতে ইন্ডিয়া পাকিস্তানের মহারণ আর কখনোই দেখবে না ক্রিকেট বিশ্ব, এমনটাই আভাস দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কর। এমনকি আসন্ন এশিয়া কাপে পাকিস্তানকে দেখছেন না তিনি। এশিয়ান ক্রিকেট কাউন্সিল ভেঙে ফেলার হুমকিও দিয়েছেন তিনি। সেটি না হলে ভারত বেরিয়ে আসবে সেখান থেকে। এক সাক্ষাৎকারে জানিয়েছেন বিসিসিআই প্রতিবারের মতন এবারও ভারত সরকারের কথাই শুনবে। 2008 সালে মুম্বাই হামলার পর থেকেই ভারত পাকিস্তানের মধ্যে রাজনৈতিক উত্তেজনা ওঠে চরম পর্যায়ে, যার প্রভাব পড়ে ক্রীড়াঙ্গনেও। সেই থেকেই পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ করে দেয় ভারত সরকার। আইপিএলেও নিষিদ্ধ হয় পাকিস্তানের ক্রিকেটাররা। কেবলমাত্র আইসিসির ইভেন্টেই দেখা যেত দুই দেশের প্রতিদ্বন্দ্বিতা, কিন্তু পেহেলগাম হামলার পর থেকে আরও অবনতি হয় ভারত পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্কের। কোনোভাবেই আর পাকিস্তানের সাথে লড়তে চায় না বিসিসিআই। জঙ্গি হামলার পর থেকেই পাকিস্তানের ক্রিকেটারদের ইউটিউব চ্যানেল আর পিএসএল নিষিদ্ধ করা হয় ভারতে। পাল্টা জবাব দেয় পাকিস্তানও। এবার আইপিএলকে নিষিদ্ধ করা হয়েছে দেশটিতে। ভারতের সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি কদিন আগেই জানিয়েছিলেন পাকিস্তানের সাথে সব ধরনের ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করা উচিত ভারতের। এবার একই সুরে তাল মেলালেন আরেক সাবেক সুনীল গাভাস্কর। ভারতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপে পাকিস্তানের খেলার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন এই সাবেক ক্রিকেটার। গাভাস্করের দাবি, বিসিসিআই ভারতীয় সরকারের কথা মতোই চলেছে সবসময়, এবারও তার ব্যতিক্রম হবে না। এক সাক্ষাৎকারে তিনি জানান, ভারত এবং শ্রীলঙ্কা যৌথভাবে এশিয়া কাপ আয়োজন করবে, যদিও সবটাই নির্ভর করবে পরিস্থিতির উপর। যদি সবকিছু বর্তমান অবস্থার মতো থাকে, সেক্ষেত্রে পাকিস্তানের টুর্নামেন্টে থাকার কোনো সম্ভাবনা দেখছেন না তিনি। শুধু তাই নয়, এশিয়ান ক্রিকেট কাউন্সিল ভেঙে ফেলার দাবিও জানিয়েছেন গাভাস্কর। অর্থাৎ বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়েই খেলতে চায় ভারত। সঙ্গে আমন্ত্রণ জানাতে চান হংকং ও সংযুক্ত আরব আমিরাতকে। হুমকি দিয়ে রাখলেন ভারতও বেরিয়ে যেতে পারে এসিসি থেকে। সবশেষ গাভাস্কর বলেছেন, অদূর ভবিষ্যতে আর কখনোই হয়তো ভারত পাকিস্তানের লড়াই দেখবে না ক্রিকেট বিশ্ব। সানজানা আইভি, যমুনা স্পোর্টস। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।